ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা তিনটে টপিক নিয়ে কথা বলবো। 1 নম্বর টপিক হচ্ছে, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু করে সিট থাকছে না, মানে কমে যাচ্ছে। এটা কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যারা ফাইনালি সিলেকশন পেয়েছো তারা যে প্রি মেডিকেল টেস্টে যাবে, তারা সঙ্গে করে কি ডকুমেন্টস নিয়ে যাবে। ঠিক আছে, এটা অনেকেরই কোশ্চেন। আচ্ছা, 3 নম্বর, মেডিকেলের, তোমরা যে প্রি মেডিকেল টেস্টে যাচ্ছ তোমাদের কি কি টেস্ট হবে সেইটা 3 নম্বর। তাই এই ভিডিওতে আমরা তিনটে বিষয়ের উপর আলোচনা করব। তা প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যেটা সবার জন্য ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে যে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু করে সিট কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে? যেমন ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে দেখা গেছে তোমার 8টা সিট নেই। ফিটারের ক্ষেত্রে দেখা গেছে 20টা সিট নেই। তো এই সিটগুলো কি হচ্ছে? এটা একটা অনেক বড় প্রশ্ন, যে সিটগুলো কি হচ্ছে। ও তার সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, যে সেকেন্ড লিস্ট বার হবে কিনা, এই কোশ্চেনটাও অনেকে করছে। আচ্ছা, এক এক করে আসি। ফার্স্টে আসি, এই সিটগুলো কি হচ্ছে। তো দেখো, যখন এই ভ্যাকেন্সিটা বার হয়েছিল, বা যে কোনো ভ্যাকেন্সি যখন বার হয়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্টেট গভর্নমেন্টের হোক, একটা ক্লজ ওখানে জুড়ে দেয়। সরি, একটা ক্লজ ওখানে জুড়ে দেয়, সেটা হচ্ছে ভ্যাকেন্সি বাড়ানো আর কমানো। এটা পুরোপুরি নির্ভর করে কার উপর? এটা পুরোপুরি নির্ভর করে ডিপার্টমেন্টের উপর। তারা চাইলে ভ্যাকেন্সি বাড়াতেও পারে, তারা চাইলে ভ্যাকেন্সি কমাতেও পারে, তারা যে কোনো মুহূর্তে ভ্যাকেন্সি ক্যান্সেলও করতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো উল্লেখ থাকে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই পিডিসিএল এটা করেছে যে ইলেকট্রিশিয়ানে 8টা সিট দেয়নি, ফিটারে 20টা সিট দেয়নি। এরকম যত পোস্টের এখন অবধি বেরিয়েছে, ঠিক আছে, তো সব পোস্টের ক্ষেত্রেই এরকম কিছু না কিছু সিট তারা কম বার করেছে। শুধুমাত্র ইলেকট্রিশিয়ান ফিটারের ক্ষেত্রে না, ইলেকট্রিশিয়ানের 60টা সিট ছিল, সেই জায়গায় 52টা দিয়েছে। ফিটারের 140টা সিট ছিল, সেই জায়গায় 120টা দিয়েছে। এখন অনেকেরই কোশ্চেন আসবে যে এই জিনিসটা করেছে তো আমাদের জানানো উচিত, জানিয়েছে তো তারা। তোমরা যদি পিডিএফটা খুঁটিয়ে দেখো, ওখানে লেখা আছে যে আমরা চাইলে ভ্যাকেন্সি বাড়াতেও পারি, কমাতেও পারি, কমিয়ে দিয়েছে। এখন দেখো, মেন কথা, তুমি এখানে এই জিনিসটা নিয়ে যদি এগাতে যাও, যে কোনো ক্যান্ডিডেটের কথা বলছি, যে ভালো পরীক্ষা দিয়েছে, যে পাশ করেছে, ভালো ভাইবা দিয়েছে, কিন্তু তাও তার হয়নি, সে যদি এই জিনিসটা নিয়ে এগাতে যায় যে এটা কেন হলো, নয় ঘুরে ফিরে এই জিনিসটাই দেখিয়ে দেওয়া হবে। তুমি যেই জায়গাতেই যাও না কেন, যে এটা কেন হয়েছে, ঘুরে ফিরে এই জায়গাটাই দেখিয়ে দেবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এটা লেখা ছিল। তখন তোমার বা কারো কিচ্ছু করার থাকবে না। ঠিক আছে, তো আমি সাজেশন দেবো সবাইকে, যারা যারা সরি যারা যারা 3 গুণের মধ্যে এসছিলে, 3 টাইমসের মধ্যে এসছিলে, আর যারা যারা চাকরি পেয়েছো, তাদের মধ্যে কিন্তু তফাৎ কিছু নেই, তারা সবাই সমান। এমনকি এরকমও হয়েছে যারা চাকরি পেয়েছে, কম পাওয়া ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছে, বেশি পাওয়া ছেলে মেয়েগুলো চাকরি পায়নি। এই জিনিসটা এফেক্ট করেছে ভাইবার জন্য। ঠিক আছে, তো আম, যে ছেলেটার বা যে মেয়েটার ভাইবা ভালো দিয়েছে, সে একটু বেশি নম্বর পেয়ে গেছে, সেই জায়গা থেকেই এফেক্টটা ফেলেছে। অনেকে এরকমও আমার চোখে দেখা আছে যে 2-3 নম্বর বেশি পেয়েছে একটা ছেলে, সে পায়নি। 2-3 নম্বর কম পেয়েছে, সে পেয়ে গেছে। যে ছেলেটা কম পেয়েছে সে ভাইবাটা ভালো করে দিয়েছে, বা ইন্টারভিউয়ারের মনে হয়েছে যে এই উপযুক্ত, তাই তাকে নিয়েছে বা তাই তাকে বেশি নম্বর দিয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার।
তো আমি একটা কথা বলবো, বিশেষত ইলেকট্রিশিয়ান আর ফিটারদের, ঠিক আছে? কারণ আমার সাবজেক্ট হচ্ছে আইটিআই, তাই আমি দুটো পোস্টের কথা বলবো। এই জিনিসটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। দেখো, ফেলিয়ার জীবনে আসবেই। হ্যাঁ, তোমার ফেলিয়ারটা হচ্ছে সাকসেসের উল্টো দিক, ঠিক আছে? কেউ যদি ফেল না করে সে সাকসেস পায় না, এটা প্রথম কথা। সাকসেস পেতে গেলে তাকে ফেল হতেই হবে। হ্যাঁ, অনেক এরকম কিছু কিছু দেখা যায় যে প্রথম পরীক্ষা দিয়ে পাশ করে যায়, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম, খুবই কম। হ্যাঁ, তো তোমাকে সাকসেস পেতে হলে তোমাকে ফেল করতেই হবে, ঠিক আছে? তো আমার জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে যে মানে যেখানে হয়ে যাওয়ার কথা হয়নি, তাই বলে তো আমি ছেড়ে দিইনি। আমি পড়াশোনাটা ছেড়ে দিইনি, পড়াশোনা করেছি, তারপর আজকে এই জায়গায় আছি। সুতরাং কেউ কিন্তু পড়াশোনাটা ছেড়ো না। তা আমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের একটা কথা বলবো, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের যারা আইটিআই নিয়ে পড়াশোনা করে তাদের একটা দিক থাকে যে আমি সবসময় কথাটা বলেছি যে তারা তোমার শুধুমাত্র আইটিআই করে রেলের জন্য খাটে। দেখো, তোমরা পিডিসিএল এর একটা বড় বড় ভ্যাকেন্সি বেরিয়েছিল, পিডিসিএল এর একটা বড় ভ্যাকেন্সি বেরিয়েছিল। তো এর জন্য তোমরা অনেকেই, এর জন্য তোমরা স্পেশালি এর জন্য টেকনিক্যালের বইগুলো হাতে তুলে নিয়েছিলে, ডিপলি পড়া শুরু করেছিলে। সেই জিনিসটা কিন্তু তোমরা ছেড়ো না, সেই জিনিসটা ছেড়ো না। দেখো, আলটিমেটলি পাসটা তো করলে, ঠিক আছে? এত কম্পিটিশান, কাট অফ এত হাই, তাও তো তোমরা পাস করেছো, রিটেনে তো কোয়ালিফাই করেছো। তো এই জিনিসটা যদি ছেড়ে দাও যে আমি আবার রেলের ভেতরে ঢুকে যাব, তাহলে কিন্তু আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসবে। তাহলে এই প্রিপারেশনটা পুরো নষ্ট হয়ে যাবে। তো টেকনিক্যালের প্রিপারেশনটা কিন্তু ভাই বা বোন তোমরা ছেড়ো না। আমি এই কথাটা প্রথম দিন থেকে, চ্যানেল যবে থেকে আমি শুরু করেছি তবে থেকে বলেছি যে তোমরা কিন্তু টেকনিক্যালটাকে ছেড়ো না, টেকনিক্যালটাকে নিয়ে এগাও। কেন বলছি, দেখো, বিহার পাম্প অপারেটর, বিহার ওয়ার্ক ইন্সপেক্টর, দুটো ফর্ম বেরিয়েছে। আমি শুধুমাত্র জেনারেলদের কথা বলছি, মানে কারণ বিহারে তুমি যখন ফর্ম ফিল আপ করবে অ্যাজ এ জেনারেল তুমি ফিল আপ করবে, কোনো ইডাব্লিউএস, কোনো এসসি, কোনো এসটি কিছু তোমার সেখানে অ্যাপ্লিকেবল হবে না। শুধুমাত্র ফিটার আর মেশিনিস্ট, এই দুটো ট্রেডের একসাথে বেরিয়েছে। তো এখানে শুধুমাত্র জেনারেলের সিট আছে 81টা, 81টা সিট তোমরা পাচ্ছ। এটা কম কিছু বলো? পিডিসিএলে তো সম্ভবত জেনারেলে 30টা সিট ছিল, তো তোমরা এখানে 81টা সিট পাচ্ছ। আমি এর জন্য পই পই করে বলেছিলাম যখন বিহার পাম্প অপারেটরের ফর্মটা বেরায়, এটা ফিল আপ করো। বিহার তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশেই, মেদিনীপুরের সাথেও বর্ডার শেয়ার করে, আবার ওদিকে উত্তরবঙ্গের সাথেও বর্ডার শেয়ার করে। উত্তরবঙ্গের কিষানগঞ্জ, ঠিক আছে, যেটা এনজিপির কাছাকাছি, আর এদিকে মেদিনীপুরের সাথেও বর্ডার শেয়ার করে। তো এটা তো মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ধরতে গেলে। হ্যাঁ, তোমরা চাকরি পেলে তোমাদেরকে এই জায়গাতেই দেবে, কারণ যখন দেখবে একটা ওয়েস্ট বেঙ্গলের ছেলে পেয়েছে তাকে এইখানটাই দেবে, এই দুটো জায়গাতেই দেবে। তো এই টার্গেট করো না, যে 81টা যে সিট আছে এটাকে টার্গেট করো না। ফর্ম ফিল আপ 8 তারিখে শেষ হয়ে গেছে। আমি বহুবার বলেছি, 12 জানুয়ারি 12 তারিখে শেষ হয়েছিল ফর্ম ফিল আপের প্রবলেমের জন্য। 31 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হয়েছিল, 8 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলেছে, ফেব্রুয়ারি 8 তারিখ অবধি। যখন ফর্মটা বার হয় তখন বলেছি বারবার করে, যখন রিওপেন হয় তখন বারবার করে বলেছি, ঠিক আছে? যারা যারা ফিল আপ করেছো, আমি বারবার বলেছিলাম সবাই ফিল আপ করো। এটা নামে বিহার, কিন্তু তোমার পশ্চিমবঙ্গের অনেক কাছে। যারা আজকে পিডিসিএলে পেয়েছে তাদের কোনো গ্যারান্টি আছে যে তুমি বাড়ির সামনে পোস্টিং পাবে? এরকম তো হবে না। তোমার পোস্টিং তো উত্তরবঙ্গও হতে পারে, উত্তরবঙ্গ হতে পারে কি উত্তরবঙ্গও হবে, ঠিক আছে? তো উত্তরবঙ্গ তো আমাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যেতে 14 ঘন্টা সময় লাগে। উত্তরবঙ্গ এক্সপ্রেস একটা প্রত্যেক দিন যায় শিয়ালদা থেকে, 14 ঘন্টা সময় লাগে উত্তরবঙ্গে যেতে, তাই না? নামই তো একই স্টেট।
তো কথা হচ্ছে যে এই যে পাম্প অপারেটরের যে ফর্মটা বেরিয়েছে, এটা যারা ফিল আপ করেছো তাদের কাছে গোল্ডেন অপরচুনিটি। কারণ এখানে টেকনিক্যাল থেকে 60টা কোশ্চেন থাকবে, 60টা। কোন কোন ট্রেড? ফিটার আর মেশিন স্টেজ। দেখো মেশিন স্টেডের 95% ফিটারেরই, ঠিক আছে। কমন ট্রেড, যেহেতু দুটো কমন ট্রেড, কমন কোশ্চেনই দেবে। তাহলে তুমি টেকনিক্যালের কোশ্চেন পাচ্ছ 60টা, আর নন টেকের কোশ্চেন পাচ্ছ কতগুলো? 40টা। এই 40টার মধ্যে কী কী থাকছে? 40টার মধ্যে থাকছে 20 নম্বরের ম্যাথ আর 20 নম্বরের জিকে। এই গেল সিলেবাস। কার সিলেবাস? বিহার পাম্প অপারেটরের সিলেবাস। এবার ইলেকট্রিশিয়ানদের কথায় আসি। ইলেকট্রিশিয়ানদেরও ভেঙে পড়লে চলবে না। ইলেকট্রিশিয়ান যারা আছে ওয়েস্ট বেঙ্গলের, ওয়ার্ক ইন্সপেক্টরের ফর্ম বেরিয়েছে। এখানে তো 191টা সিট আছে জেনারেলে, 191টা। এখানে শুধুমাত্র ইলেকট্রিশিয়ান না, ফিটাররাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফিটাররা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন ট্রেড অ্যাপ্লাই করতে পারবে এর মধ্যে? ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়্যারম্যান আর মেশিনিস্ট। সবগুলো থেকে 15টা করে কোশ্চেন থাকবে। ইলেকট্রিশিয়ান থেকে 15টা, ফিটার থেকে 15টা, মেশিনিস্ট থেকে 15টা, ওয়্যারম্যান থেকে 15টা। ওয়্যারম্যান আর ইলেকট্রিশিয়ানের সিলেবাস একই। যারা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করে তাদের ওয়্যারম্যানের সিলেবাসটাও পড়তে হয়, যারা ওয়্যারম্যান নিয়ে পড়াশোনা করে তাদের ইলেকট্রিশিয়ান নিয়েও পড়তে হয়। যেরকম ফিটার আর মেশিনিস্ট, সেরকম ইলেকট্রিশিয়ান আর ওয়্যারম্যান, একই সিলেবাস। তো 95% একই। তো এখানে প্রশ্ন আসবে যে যারা ইলেকট্রিশিয়ানের ছেলে মেয়ে তারা ফিটারটা কী করে পারবে, আর যারা ফিটারের ক্যান্ডিডেট তারা ইলেকট্রিশিয়ান কী করে পারবে, তাই না? তো কিছু বেসিক কোশ্চেন ইলেকট্রিশিয়ানের তোমাদের পড়ে নিতে হবে ফিটার ক্যান্ডিডেটদের, আর ইলেকট্রিশিয়ান ক্যান্ডিডেটদের কিছু ফিটারের বেসিক কোশ্চেন পড়ে নিতে হবে। কারণ যেহেতু দুটো ট্রেডই আছে, বেসিক কোশ্চেনগুলোই দেবে। তো এখান থেকে 15 4 15 60, 60 হয়ে গেল টেকনিক্যাল, আর 40 নন টেকনিক্যাল। 40 নন টেকনিক্যালে 20 ম্যাথ আর 20 তোমাদের জিকে। তো দেখতে পাচ্ছ এখানে 191টা সিট, এখানে 81টা সিট। তো এই যে আমার পিডিসিএল এ হলো না, আমি ছেড়ে দিলাম, এই জায়গাটা থেকে সরে আসো, ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা, সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে তোমার পিডিসিএল কিন্তু সেকেন্ড লিস্ট বার করে। ধরো যারা যারা এখানে জয়েন করলো না, এরকম অনেকেই আছে প্রথম দিকের ছেলে মেয়ে যারা এর সাথে আরও একটা চাকরি পেয়ে বসে আছে, তারা পিডিসিএলে জয়েন করবে না। ধরো যে চাকরিটা ভালো সেখানে জয়েন করবে। যখনই একজন বা দুজন বা তিনজন ক্যান্ডিডেট জয়েন করবে না, পিডিসিএল আবার লিস্ট বার করবে। তোমার হয়নি মানে এই না যে তোমার হবেই না, মানে পিডিসিএলে একদম তুমি আশা ছেড়ে দাও। দেখো আশা আমি ছাড়তে বলছি না, আবার আশা ধরে রেখেও বসে থাকতে বলছি না পিডিসিএলের জন্য। তুমি তোমার প্রিপারেশন স্টার্ট করে দাও সামনের পরীক্ষার জন্য। বিহারের যে দুটো পরীক্ষা আছে, দুটো পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও, ঠিক আছে? সঙ্গে তোমার যদি লাকে থাকে, কপালে থাকে, যদি কেউ জয়েন না করে, এটা এরকম হয়, আগের বারও এরকম হয়েছে, ঠিক আছে? তো বিগত তোমার 3 মাস বা 4 মাস 6 মাসের মধ্যে আবার লিস্ট বার হয়। তোমাদের পার্সোনালি মেল করবে, আর তার সাথে তোমার যে অফিসিয়াল ওয়েবসাইট তার মধ্যেও তোমার লিস্ট পাবলিশ করে। এটা হয়, ঠিক আছে? সুতরাং চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো কেউ যদি জয়েন না করে তুমি কিন্তু সেই সিটটা পাবে, আর 1 বছর ধরে এটা চলে। কারণ ওয়েটিং লিস্ট কিন্তু পিডিসিএল বার করে না, পার্সোনালি নিজেদের কাছে রাখে, ওরা মেল করে করে ডাকতে থাকে। কেউ জয়েন করলো না, প্রি মেডিকেল টেস্টের জন্য তোমাকে মেল করে ডাকবে, এরকমটাই হয়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর জিনিস হচ্ছে তোমার প্রি মেডিকেল টেস্টের সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো তোমাদের মেল এসছে, মেলের মধ্যে যদি কোনো পিডিএফ অ্যাটাচ না থাকে, অনেকে বলছে স্যার আমাদের কোনো পিডিএফ অ্যাটাচ নেই, তাহলে তোমরা কি করবে? তোমরা তোমার সিবিটি এক্সামের যে অ্যাডমিট কার্ডটা সেটা, তোমার ভাইবার যে অ্যাডমিট কার্ডটা সেইটা, তোমার যে রেজাল্ট পাবলিশড হয়েছে, মানে ধরো ফিটারের রেজাল্ট পাবলিশড হয়েছে, ফিটারের যে রেজাল্টের যে পিডিএফটা সেটা 3 থেকে 4 পেজ হবে, সেই পিডিএফটা তোমরা প্রিন্ট করে নিয়ে যাও।
কারণ ওই পিডিএফের মধ্যে তোমার নাম আছে, অ্যাপ্লিকেশন নাম্বার আছে। অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় থাকবে? তোমার যে সিবিটি এক্সাম হয়েছিল সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, তোমার নাম থাকবে। তোমার যে ভাইভা হয়েছে তার মধ্যেও অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, তোমার নাম থাকবে। তো এটাই হচ্ছে তোমার প্রমাণ। ঠিক আছে, এই দুটো অ্যাডমিট কার্ড তুমি প্রিন্ট করে নিয়ে যাও, তার সঙ্গে তোমার যে রেজাল্টটা বেরিয়েছে সেটাও তুমি প্রিন্ট করে নিয়ে যাও। ঠিক আছে, আর তোমার যে কী বলে ওটা, সঙ্গে একটা আই কার্ড নিয়ে যাও। আই কার্ড বলতে, আইডি কার্ড বলতে আধার কার্ড নিয়ে যাও সঙ্গে করে। ব্যাস এইটুকু নিয়ে গেলেই এনাফ। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমার প্রি মেডিকেল টেস্টে কী কী ডকুমেন্টস নিয়ে যাবো সেই ব্যাপারটা। এবার হচ্ছে মেডিকেলে কি কি হয় দেখো। মেডিকেলে তুমি যখন যাবে তোমাকে একটা ফাইল ধরিয়ে দেয়। ঠিক আছে, ওই ফাইল ধরিয়ে দিয়ে ফাইলের মধ্যে লেখা থাকে যে আহ, তোমাকে কি কি টেস্ট করতে হবে। হ্যাঁ, ইউরিন টেস্টটা হয়, ব্লাড টেস্টটা হয়, চেস্টের টেস্ট হয়, চোখের টেস্ট হয়, চোখটা দেখে নেয় যে কালার ব্লাইন্ড আছে কি নেই। আর তোমার ওই আর বিএমআই টেস্ট হয়, হাইটটা নেওয়া হয়, ওয়েটটা নেওয়া হয়, আর ওদিকে প্রেশার চেক করা হয়। এই টেস্ট হয়। ঠিক আছে, এই টেস্ট হয়। তো এটা নিয়ে হ্যাবক কিছু নেই। যদি কারো কোনো মাইনর প্রবলেম থাকে তাদেরকে রিমেডিকেল দেয়। রিমেডিকেল দিয়ে বলে যে কোনো এমবিবিএস ডক্টর বা সিএমও, চিফ মেডিকেল অফিসারের কাছ থেকে, রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর, সে এমবিবিএস হতে পারে বা তোমার কি বলে ওটাকে, এমবিবিএস ডক্টরের কাছ থেকে তুমি তার প্যাডের মধ্যে তুমি লিখিয়ে নিয়ে আসো যে তুমি ফিট আছো বা তোমার কোনো সমস্যা নেই। ফিটনেস সার্টিফিকেট আর কি ডাক্তারের কাছ থেকে লিখিয়ে নিয়ে যেতে বলে। ওখানে ডাক্তারবাবু তো তার যে রেজিস্টার নাম্বার আছে সেটা স্ট্যাম্পটা দিয়ে দেয়। ওটা নিয়ে গেলেই আবার তোমার তোমার রিমেডিকেলের সময় ওটা নিয়ে গেলে আবার জয়েনিং হয়ে যায়। মানে যারা যারা প্রি মেডিকেল টেস্টে যাদের যাদের নাম আছে সবারই জয়েনিং হবে, কাউকে বাদ দেয় না মেডিকেলে। এই জিনিসটা মাথায় রাখো, কাউকে বাদ দেয় না, কোনো সমস্যা নেই, কাউকে বাদ দেয় না। তো এই হচ্ছে ব্যাপার। দেখো পুরোটা বলে দিলাম, ডিসকাস করে দিলাম যে তিনটে টপিক আমি বলেছিলাম, সে তিনটে টপিকই আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, আশা করি এই ব্যাপার নিয়ে আর কোনো অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে, যদি আর কোনো প্রবলেম হয় ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তাই আবার বলছি, হাল ছেড়ো না, পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও। হুম, ঠিক আছে, তাহলে চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকে এতটাই।